বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্য ক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 28 জুলাই, 13 শ্রাবণ এবং ফার্সি 6 মুরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট।
এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের পশ্চিমাঞ্চল সীমান্তে অস্ত্রসহ ইসরায়েলের কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টের গ্রেফতার নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে মহামারী করোনা সংক্রমণের তীব্রতার কারণে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা হিমশিম খাচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে সে সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ঈদে গাদির উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে মোসাদের কয়েকজন গুপ্তচর আটক, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ছিল বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা। তিউনিসিয়ার সংকট সমাধানে সংলাপে বসার আহ্বান জানাল সবচেয়ে বড় রাজনৈতিক দল আন-নাহদা। দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরান। বাংলাদেশে করোনা মোকাবেলায় সরকারের গৃহীত ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান সেতুমন্ত্রীর। প্রাণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি। এবং ভারতে ফোনে আড়িপাতা ইস্যুতে সরকারের সমালোচনা করলেন রাহুল গান্ধী। নেতাদের ফোনে নরেন্দ্র মোদী অস্ত্র ঢুকিয়েছেন বলে অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আগামী 5 আগস্ট শপথ নেবেন। এ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন 50 দেশের অতিথি। ইরানের জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হবে। ইরানের নওশাহর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী মোহসেনি বান্দেপেই আজ এসব তথ্য জানান। তিনি বলেন, 5 আগস্ট স্থানীয় সময় বিকেল 5টায় সৈয়দ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠিত হবে। এ কারণে আগামী সপ্তাহে ইরানের জাতীয় সংসদের অধিবেশন বসবে না। গত 18 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ ইব্রাহিম রাইসি শতকরা 62% ভোট পেয়ে বিজয় লাভ করেন। তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন এবং ইরানের 8ম প্রেসিডেন্ট হিসেবে আগামী 4 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এসব এজেন্ট ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছিল। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, ইসরায়েলি এজেন্টদের আটকের পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। তিনি বলেন, মোসাদ এজেন্টদেরকে ইরানের পশ্চিম সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। ওই এলাকায় ইরানের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর নজরদারি ছিল। তবে ঠিক কোথা থেকে এবং কতজনকে আটক করা হয়েছে তার সঠিক সংখ্যা জানাননি এই কর্মকর্তা। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, গ্রেনেড, উইনচেস্টার শর্টগান, কালাশনিকভ রাইফেল এবং প্রচুর পরিমাণ গুলি। গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, এ সমস্ত অস্ত্রের কিছু কিছু দাঙ্গা সৃষ্টির কাজে ব্যবহার করা হয়েছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানে। তিউনিসিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল আন-নাহদা দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য সংলাপে বসতে প্রেসিডেন্ট
কায়েস সাঈদের প্রতি আহ্বান জানিয়েছে। তিউনিসিয়ার জোট সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল এই আন-নাহদা। গত কয়েকদিনে প্রেসিডেন্ট সাঈদ দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ স্থগিত করেছেন। এতে দেশটি মারাত্মকভাবে রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে। প্রেসিডেন্ট সাঈদের এইসব পদক্ষেপে তিউনিসিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আন-নাহদা তিউনিসিয়ার নাগরিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছে, সবাইকে দাঙ্গা ও উস্কানির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের প্রতি সংসদ ভবনের পাশে অনশন ধর্মঘটে যোগ না দিতে এবং সব ধরনের বিক্ষোভ প্রতিবাদ এড়ানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে অবিলম্বে তিউনিসিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে আশা ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক বিবৃতিতে এই আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ইরান ঘনিষ্ঠভাবে তিউনিসিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। খাতিবজাদে বলেন, চলমান উত্তেজনা প্রশমন ও তিউনিসিয়ার বিপ্লবী জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সকল রাজনৈতিক পক্ষকে আত্মসংযমের পরিচয় দিতে হবে এবং জনগণের মধ্যে সংহতি বজায় রেখে ব্যাপক ভিত্তিক সংলাপের আয়োজন করতে হবে। চলমান রাজনৈতিক উত্তেজনা কাটিয়ে ওঠার ক্ষেত্রে ইরান তিউনিসিয়ার পাশে রয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিউনিসিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, আর সেটি করতে হলে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে ভয়াবহ করোনা সংক্রমণ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভয়াবহ করোনা সংক্রমণ মোকাবেলায় এবং দেশের মানুষের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার নিজ বাসভবনে ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকে ওবায়দুল কাদের স্বীকার করেছেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি। এমন বাস্তবতায় মানুষের জীবন সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। দুর্যোগ ও সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী জনমানুষের আস্থা পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং করোনার এমন সংকটে তিনি বিনিদ্র রজনীও যাপন করছেন। ওবায়দুল কাদের দাবি করেন, জীবন ও জীবিকার সমন্বয় করার জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে দেশের সামষ্টিক অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। করোনার এই কঠিন পরিস্থিতিতে সবাইকে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংক্রমণ রোধে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সচেতনতা তৈরির পাশাপাশি সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, অনেকে লকডাউন শিথিলের কথা বললেও এমন সংকটকালে জীবন সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। মনে রাখতে হবে, কারো কারো অবহেলায় পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা চলমান থাকলে অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যাপক হারে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন প্রদানকেই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই। মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন নিশ্চিত করতে চূড়ান্ত করা হচ্ছে ভ্যাকসিন রোডম্যাপ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ farstoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেছেন,
ত্রিপুরার মানুষজন বুঝতে পারছেন বিজেপিকে আটকাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। আজ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ৩ সদস্য সমন্বিত এক প্রতিনিধি দল বিজেপি শাসিত ত্রিপুরায় গেছেন। ওই প্রতিনিধি দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, গত রোববার রাত থেকে ত্রিপুরার পূর্ব আগরতলায় একটি হোটেলে নির্বাচন কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমের সদস্যদের আটকে রাখা হয়েছে। সেখানে রাজনৈতিক অবস্থা জরিপ করতে গিয়েছিলেন প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সদস্যরা। ভারতে ফোনে আড়িপাতা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, আমাদের ফোনে মোদিজি অস্ত্র ঢুকিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ফোনে আড়িপাতা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, আমাদের ফোনে মোদিজি অস্ত্র ঢুকিয়েছেন। তিনি আজ বুধবার দিল্লিতে বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। आपके फोन के अंदर नरेंद्र मोदी जी ने एक हथियार डाला है, मेरे खिलाफ वो हथियार का प्रयोग किया गया, सुप्रीम कोर्ट के खिलाफ उस हथियार का प्रयोग किया गया, बाकी नेताओं के खिलाफ वो हथियार प्रयोग किया गया, प्रेस के लोगों के खिलाफ ये हथियार का प्रयोग किया गया, एक्टिविस्ट के खिलाफ इस हथियार का प्रयोग हुआ। तो सदन में बात क्यों नहीं होनी चाहिए? বলছিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ফোনে একটি অস্ত্র ঢুকিয়েছেন, আমার বিরুদ্ধেও ওই অস্ত্র ব্যবহার করা হয়েছে। সুপ্রিম কোর্ট, বিরোধী নেতাদের, সাংবাদিক, সমাজকর্মীদের বিরুদ্ধে ওই অস্ত্রের প্রয়োগ হয়েছে। এই বিষয়টি নিয়ে সংসদে কেন আলোচনা হবে না? ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের বিষয়ে আজ সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসে কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিআই, সিপিএম, শিবসেনা সহ 14টি বিরোধী দল। রাহুল গান্ধী আজ বলেন, সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন, সংসদে আমাদের কণ্ঠ রোধ করা হচ্ছে। আমরা শুধু জানতে চাচ্ছি, ভারত সরকার সত্যি পেগাসাস কিনেছিল কিনা, হ্যাঁ অথবা না। ভারত সরকার নিজ জনগণের উপরে পেগাসাস অস্ত্র ব্যবহার করেছে কিনা, হ্যাঁ অথবা না। আমরা কেবল এটাই জানতে চাই। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য আগেই ফোনে আড়িপাতা কাণ্ডের বিষয়ে সরকারের কোনো সম্পর্ক নেই বলে সাফাই দিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত। বলছিলেন আমাদের প্রতিনিধি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত 24 ঘণ্টায় তালেবানের হাতে দেশটির নুরিস্তান প্রদেশের বার্গমাতাল জেলার পতন হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় দাবি করেন, তারা আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের বার্গমাতাল জেলা দখল করেছেন। এ সম্পর্কে আফগান সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, গত 24 ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 178 তালেবান নিহত ও অপর 112 জন আহত হয়েছে। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, হেলমান্দ প্রদেশের নাদ আলী জেলায় একটি সামরিক হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এই ঘটনায় এটির কোনো আরোহী হতাহত হয়নি, কিন্তু তালেবান সেনাবাহিনীর হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। এদিকে আফগানিস্তানের একজন গভর্নর তালেবানের নিহত পাকিস্তানি সদস্যদের লাশ ইসলামাবাদে হস্তান্তরের জন্য রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে যে দাবি করেছেন তা অস্বীকার করেছে আন্তর্জাতিক রেড ক্রস। আফগানিস্তান রেড ক্রিসেন্ট এক টুইটার বার্তায় বলেছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো লাশ স্থানান্তরের জন্য তাদের কাছে কোনো পক্ষ থেকে আবেদন জানানো হয়নি এবং তারা এরকম কোনো কাজে জড়িত নন। আন্তর্জাতিক রেড ক্রসের শাখাগুলো মুসলিম দেশগুলোতে রেড ক্রিসেন্ট নামে কাজ করছে। পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমির খিল মঙ্গলবার দাবি করেছিলেন, রেড ক্রিসেন্টের মাধ্যমে গত 3 সপ্তাহে 39 পাকিস্তানি নাগরিকের লাশ পাকিস্তানে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, এসব পাকিস্তানি তালেবানের পক্ষে যুদ্ধ করতে এসে আফগান সেনা অভিযানে নিহত হয় এবং তাদের লাশ তুরখাম স্থলবন্দর দিয়ে পাকিস্তানে নেয়ার কাজ করে রেড ক্রিসেন্ট। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এসব এজেন্ট ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছিল। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষকের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, ইসরায়েলি এজেন্টদের আটকের পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। এসব এজেন্ট ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছিল। তিনি আরো বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ইসরায়েল তাদের অনুচরদের মাধ্যমে ইরানের বিভিন্ন স্থানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, কিন্তু সময়মতো ইরানের নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার কারণে শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক আরো বলেন, সম্প্রতি উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, গ্রেনেড, উইনচেস্টার শটগান, কালাশনিকভ রাইফেল এবং প্রচুর পরিমাণ গুলি। বাস্তবতা হচ্ছে, ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর বিপ্লবী সরকার উৎখাতের জন্য যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল ও এ অঞ্চলে তাদের আরব মিত্ররা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। ঠিক একই লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েল কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা চালিয়েছে। এছাড়া গত কয়েক বছরে ওইসব দেশের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের বেশ কজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, যাতে ইরান জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকে। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞ ইউএফ লিমুর দৈনিক ইসরায়েল হাইউমে প্রকাশিত এক নিবন্ধে ইরানের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে হত্যা সহ ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মোসাদ দুবাইয়ের এক হোটেলে হামাস নেতা মাহমুদ আল মাবহুকে হত্যার এক দশক পর এখন তারা ঝুঁকি এড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে এ ধরনের হত্যাকাণ্ডে এখন থেকে তারা আর সরাসরি অংশ নেবে না, বরং স্থানীয় অনুচরদেরকে ব্যবহার করবে। জানা গেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের সীমান্ত এলাকায় গোলযোগ সৃষ্টির মাধ্যমে তারা ইরানের ব্যাপারে নিজেদের লক্ষ্য হাসিলের চেষ্টা করছে। তবে ইরানের নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে তাদের সে চেষ্টা ভেস্তে যায় এবং অস্ত্রসহ মোসাদের কিছু এজেন্টকে গ্রেফতার করা হয়। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে মহামারী করোনা সংক্রমণের তীব্রতার কারণে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে দিশাহারা হয়ে পড়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। এদিকে করোনার এমন ভয়াবহ সংক্রমণ পরিস্থিতির মাঝেও আগামী 5 আগস্টের পর লকডাউন আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে মহামারী করোনা সংক্রমণের তীব্রতার কারণে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে দিশেহারা চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্যমতে দেশে গত বছর মার্চ মাসে করোনা সংক্রমণ শুরুর পর থেকে চলতি মাসের 20 জুলাই পর্যন্ত 169 জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ সময় 9000 স্বাস্থ্যকর্মী সেবা দিতে গিয়ে করোনা সংক্রমিত হয়েছেন। এখন বিপুল সংখ্যক রোগী সামাল দিতে গিয়ে তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করছেন। অনেকেই আছে যে 2 বা 3 বারও কোভিডে আক্রান্ত হচ্ছি, কিন্তু দায়িত্ববোধ থেকেই আমাদের এই কাজটা করতে হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো হসপিটালে যা আছে অক্সিজেন বলেন বা বাকি যে ট্রিটমেন্ট, গভর্নমেন্ট সাপ্লাই সবকিছু দিয়ে ট্রাই করি, কিন্তু একটা সময় আমরা খুব অসহায় হয়ে পড়ি। কোনো করোনা হাসপাতালে সাধারণ বেড খালি নেই, আইসিইউ বেড খালি নেই। অপেক্ষা করতে হচ্ছে আইসিইউতে কখন একটা রোগী মারা যাবে। আসলে চিকিৎসকরা এবং আমরা স্বাস্থ্যকর্মীরা খুব অসহায় হয়ে পড়েছি।
এ অবস্থায় হাসপাতালে করোনা রোগীদের জন্য অধিক সংখ্যক শয্যা, আইসিইউ আর অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পাশাপাশি জরুরি ভিত্তিতে লোকবল বাড়ানোরও উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে জরুরি ভিত্তিতে 2000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, হাসপাতালে চিকিৎসা সুবিধা বাড়িয়ে করোনা রোগীর সেবা দেয়া যাবে, কিন্তু জনগণ সচেতন না হলে গোটা দেশটাকে হাসপাতাল বানালেও পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। তাই জনসচেতনতার কোনো বিকল্প নেই। শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ালে হবে না, সিট সংখ্যা বাড়ালে হবে না, কারণ বাংলাদেশে 20 কোটি মানুষ। সেই 20 কোটি মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু পুরো হাসপাতালে ম্যানেজমেন্ট হবে না। এদিকে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে নারীদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে কোভিড-19 পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো এই মহামারী মোকাবেলার একমাত্র পথ নয়। সংক্রমণ শৃঙ্খল ভেঙে ফেলার চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে। মানুষের কাছ থেকে মানুষের যদি সংক্রমণ ছড়িয়ে না যায় তাহলে হাসপাতালে শয্যা সংখ্যার উপরে চাপ কমে আসবে। এ সময় তিনি জানান, বিভিন্ন জেলায় বাসা থেকে নমুনা সংগ্রহ আপাতত বন্ধ আছে। এই উদ্যোগে আবারও চালু করতে পারবো বলে আমরা আশা করি। আমাদের প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্টদের স্বল্পতা আছে। সীমিত সংখ্যক জনবল নিয়েই আমরা চেষ্টা করছি সার্ভিসটি চালু রাখতে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন